আমাদের আর কোনো কাজ নাই, মানে আলোচনা বলতে আমরা যেটুকু বুঝি সেটুকু ডিসকাস করা। যেমন 1.5 শতক পর একটা নির্বাচন আমরা পাচ্ছি, তার মানে আগের যে নির্বাচনগুলো সেগুলোকে আমরা ডিনাই করছি, কিন্তু সময়টা কিন্তু পার হয়ে গেছে। আমার এই যে 1.5 দশক পার হয়ে গেছে এবং তখন তারা যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে সবই কিন্তু বৈধ, যা নিয়োগ দিছে বৈধ, সব কিছু বৈধ। আসলে আমরা রাজনীতির নামে সময়টা পার হওয়ার পর অনেক কথা বলি, কিন্তু সময় যেটা পার হয়ে যায় সেটা তো আর ফেরত আসে না, কাজে সবই রাজনীতি। আপনি চিন্তা করেন যে আজকে আমরা যে রাজনীতিতে যে নির্বাচনটায় যাচ্ছি, আমরা কীরকম পরিস্থিতিতে নির্বাচনে যাচ্ছি, বিচারপতিরা পালায় গেল, পুলিশ পালায় গেল, ইত্যাদি ইত্যাদি বহু ঘটনা। তারপরে আমরা আশা করছি কি একটা সুন্দর নির্বাচন হবে। মানে জিনিসটা এত সিম্পল, এত সহজভাবে আমরা বইলে ফেলাই। এটাই যদি হয় যে এরকম পরিস্থিতির পর সুন্দর নির্বাচন হবে, তাহলে কি প্রতি 5 বছর পর পর নির্বাচনের আগে আমাদের 1400 লোক মারা দিতে হবে, তারপর 30,000 লোক আহত হইতে হবে, পুলিশ পালায় যেতে হবে, বিচারপতিরা, এইরকম পরিস্থিতিতে সুন্দর নির্বাচন আশা করতেছি, এটা তো আমার কাছে কোনোভাবে মেলেই না। অন্তর্বর্তী সরকারও তো বলছে তারা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করছে। অন্তর্বর্তী সরকারকে তো আমি কোনো আইটিমি মনে করি না, কারণ ওনারা একটা প্রেক্ষাপটে বসছেন, ওনাকে বসাই দিছে। এবং আমাদের দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, মিডিয়া, প্রশাসন সবাই তীর্থের কাকের মতো বঙ্গভবনে বসেছিল, উনি দায়িত্ব নিছেন। সেদিন কেন সেট করতে পারেন নাই উনি কি কি কাজ করবেন, কয়দিনের মধ্যে নির্বাচন করে যাবেন, সব কিছু তো সেটেল করতে পারতো। আমরা নেপালের দিকে তাকাই দেখি, ফ্রম ডে ওয়ান যেদিন অভ্যুত্থান হয়েছে সেদিনই যখন টেক ওভার করছে ওই দিনই নির্বাচনের ডেটটা ফিক্স। তার মানে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে। আমি যদি ভাইয়ের কথায় ধরি যে তাই হয়, যারা আমাকে সবচেয়ে বেশি নির্যাতিত করলো, ইভেন বিএনপির অনেক লোকজনও মারা গেছে আন্দোলনে, তাহলে সেখানে আমার এখন পর্যন্ত একটা নির্বাচন হইল না। তার আগে আমি স্টেটমেন্ট কেন দিতে যাচ্ছি যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরে আসতে পারে। ঠিক এই মুহূর্তে যদি আপনি এই কথাটা বলেন, এখন পর্যন্ত তো একটা ফেসিজমের গন্ধ যায় নাই। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মতো বলতে হয় রক্তের দাগ শুকায় নাই। এই যে রক্তের দাগ শুকায় নাই, তার ভিতরে এই কথাটা বলার পর আমরা কি ধারণা করতে পারি সামনে আমরা কি পেতে যাচ্ছি? আমরা কি সেই সরকারকে আবার পুনর্বাসিত করতে যাচ্ছি, নাকি আবার পারিবারিক রাজনীতি ফেরত নিতে যাচ্ছি? বাংলাদেশের রাজনীতি তো আমরা দেখলাম, এখানে আরো একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে কি আপনার বাংলাদেশের রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী ছিল 2টা দল, বিএনপি। কিন্তু বিগত সময় আমাদের রাজনীতিতে আমরা দেখেছি যে সমীকরণ পাল্টে যায়। 71-এর কারণে কিন্তু ইতিহাসের দায় জামায়াতেরও রয়েছে, কিন্তু জামায়াত কিন্তু এখন রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক। যদি প্রাসঙ্গিকতা বদলায় তাহলে সমীকরণ নিশ্চয়ই আবারও বদলে যাওয়া সম্ভব। ব্যবহার করেছে এবং সে ব্যবহৃত হয়েছে। আপনি যখন তাকে রাজাকার বলে গালাগালি করবেন, সে তখন ভাববে আমি তো ফ্লোটিং, আমি ভাসমান, আমি কি করব। এখন তাকে আওয়ামী লীগও ডেকেছে, বিএনপিও ডেকেছে। এরশাদ বিরোধী আন্দোলন 3 দলই মিলে আন্দোলন করেছে। আবার স্বাধীনতার পক্ষ শক্তি যখন শেখ হাসিনা ক্ষমতায়, আপনার 2001 পর্যন্ত ক্ষমতায়, 96 থেকে 2001 পর্যন্ত, তারপর যখন নির্বাচন করলো তখন রাজাকারের সাথে আজকের বিএনপি দুইয়ে এক মানে জোট করে শেখ হাসিনাকে পরাজিত করলো। কে সে? স্বাধীনতার বিপক্ষ শক্তি। তার মানে অল দিস আর বুলশিট। এখানে যে স্লোগানগুলো আমরা দিচ্ছি স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এর মানুষকে ধোকা দেওয়া। তা না হলে আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সাথে নিয়ে আপনি যখন স্বাধীনতার পক্ষ শক্তিকে পরাজিত করেন তারপরে বলবেন প্রাসঙ্গিকতা, তাহলে তো এই যে 24-এর আন্দোলনে যে লোকগুলো মারা গেল সেটাও প্রাসঙ্গিক রাজনীতির জন্য। সামনের বছর মানে 5 বছর পর যদি হয় আবার প্রাসঙ্গিক, তারপর আমরা ভুলে যাব রাজনীতির নামে। এটা কোনো কথা হইল নাকি? আপনি যাকে রাজাকার ইজ ফর অলওয়েজ রাজাকার, আপনি তার সাথে কতক্ষণ মিশবেন তখন ঘ্রাণ পাবেন, যখন লাগবে না তখন গন্ধ পাবেন। এটা তো কোনো থিওরি হইতে পারে না, এটা তো আপনি করতে পারবেন না। অ্যাটলিস্ট রাজাকার যাদেরকে বলবেন তাদের সাথে তো আপনি মিশতে পারেন না। তারা নারী বিদ্বেষী বলতেছেন, সবই ঠিক আছে বলতেছেন, নারী বিদ্বেষী। ওই কিছুদিন আগে একটা তার হ্যাক হয়েছিল, তারপরে কি আজে বাজে কথা বলছে নারী সম্পর্কে, সবই আসছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে কথায় কথায় বলে ফেলি, তার এই যে নারীর কথা বলতেছে আমরা নারী বিদ্বেষী জামাত ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা গত 53-54 বছর যাবত এই দেশটা তারা পরিচালনা করতেছে, চালাচ্ছে। তাদের কিন্তু রাজাকার জামাত তো কখনো এককভাবে ক্ষমতায় ছিল না এই দেশটা চালানোর ক্ষেত্রে। এই যে এককভাবে ছিল না, তাতে আমরা কি পাইছি নারীদের পক্ষে? আমরা কি একজন প্রধান বিচারপতি পাইছি, একজন সেনাপ্রধান পাইছি, একজন পুলিশের আইজিপির নারী পাইছি? আদৌ তো পাইনি। এখন আপনি সমস্ত মিডিয়াগুলো দেখেন তো কতজন সিইও আছে, কয়টা পত্রিকার সম্পাদক আছে, যেটা আছে হয় স্বামী সূত্রে পত্রিকার মালিক হয়েছে অথবা বাবার সূত্রে গিয়ে পত্রিকার সম্পাদক হয়েছে। আপনি শীর্ষ নেতৃত্বে নারী ছিল, শীর্ষ নেতৃত্বে যারা নারী ছিল কি নেতৃত্ব করে আন্দোলন করে আসছে, বাপের পরে পাইছে, স্বামীর পরে পাইছে, এটা তো ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। আপনি মাঠ কর্মী হিসাবে আস্তে আস্তে কে হয়ে গেছেন একেবারে প্রধান। আমি তো বললাম কয়জন মানে একজন চিফ জাস্টিস হয়েছে কিনা, একজন সেনাপ্রধান হয়েছে কিনা, এখন পর্যন্ত একজন প্রধান বিচারপতি হয়েছে কিনা নারী তো নাই। বাংলাদেশের রাজনীতি নারীকে কতটা আসলে অনুকূল পরিবেশ দিতে পারে সেটাই বলেন আপনি। জামাতকে টানেন কেন? আমরা কি দিলাম 53 বছরে? এখানে তো জামাতের মতো নারী বিদ্বেষী কেউ ছিল না, তাহলে হইল না কেন?
সুতরাং এগুলো হলো কি, কেন আমি বলি জামাতের বিরুদ্ধে করতেই পারে, আমিও তো জামাতকে ভোট দিব না, আপনি দিবেন না আমি চ্যালেঞ্জ করছি, উনি দিবেন আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু মূল বিষয়টা কোথায়? আমার ভোটার মাহবুব আজিজের ভোট আমি আপনি বলছি কিভাবে চ্যালেঞ্জ আমি বলছি মূল বিষয়টা হলো অন্য জায়গায়। মূল বিষয়টা হলো আপনি জামাত দুর্নীতি করবে, জামাত বিদেশে টাকা পাচার করবে, জামাত মাদক ব্যবসা করবে, তারপরে জামাত কি বলে খুন রাহাজানি করবে, জামাত ধর্ষণের সেঞ্চুরি করবে। এই যে বিষয়গুলা, জামাত আসলে দুর্নীতি আমলাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এই যে বিষয়গুলা জামাতের ব্যাপারে এইগুলা কেউ বলে যে দুর্নীতি করবে, মাদকের ব্যবসা করবে ইত্যাদি, কিন্তু বলে কি নারী বিদ্বেষী। জামাতকে এককভাবে ক্ষমতায় দেখার সুযোগ কি হয়েছে জনগণের? হয় নাই তো, তার না হইলে আপনি বলেন কিভাবে? 2 নম্বর, এটা বললে মানুষ আমাকে বলবে কি আমি জামাত করি, আমি আর্গুমেন্ট করতেছি। অর্থাৎ জামাত আসলে যেটা হবে, যাদের ভয়ের কারণ টাকা পাচার বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, এইটাকে আড়াল করার জন্য নারীকুলের উপর দিয়ে চালাই দিচ্ছে। বা বিএনপি করে জামাত করে না। আপনি দেখুন যে এই যে অনৈতিকতা বা এই দুর্নীতি, শুধুমাত্র কি আর্থিক দুর্নীতি? আপনি গত এই 50 বছরে কোনো প্রগতিশীল আন্দোলনে জামাতকে দেখেছেন? কোনো নারীর এই যে এই ধর্ষণের বিরুদ্ধে জামাত দাঁড়িয়েছে? কোনো সংখ্যালঘুর এই যে আপনার দীপুচন্দ্র দাসকে মারা হলো এইভাবে, আপনি দেখেছেন কোথাও জামাতকে একটি বিবৃতি দিতে? এই যে মাদ্রাসায় একের পর এক নানান রকম যে বলাৎকারের ঘটনা ঘটে, কখনো দেখেছেন জামাত একটি কথা বলে? তার মানে কি এই দুর্নীতি? জামাত যেই সমস্ত আমরা যেই সমস্ত বাণিজ্যিকের ঘটনার কথা জানি, আজকে যে এই সমস্ত ইসলামী ব্যাংক নিয়ে যা হয়েছে, এগুলো কি সমস্ত কর্পূরের মতো খালি আওয়ামী লীগ একা একা করেছে? আমরা কি জানি যে এখানে জামাতের যে চরিত্র এবং তারা যে মুনাফিকি করে, সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা বলে, এইগুলো যদি আমরা মিলাই তাহলে কি পাবো? এই যে আপনি 71 সালে যারা পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের কাছ থেকে আপনি কোন বিবেকী আচরণ আসলে আশা করেন, প্রত্যাশা করেন? কিন্তু জামাত যে এখন দাবি করছে তারা প্রগতিশীল মধ্যপন্থা ইসলামিক কোনো সময় যে কোনো কিছু দাবি করবে। আমি তো সেই কথাটাই বলতে, আপনি ব্যবহার করছেন না, আপনি দেখুন না, আমরা ব্যবহার করব কেন? আপনি জামাতকে হালকা করেন না। আপনি যখন জামাত ব্যবহার করা হচ্ছে না, তারা সুবিধা পেয়ে সেখানে কিন্তু তারা তো মন্ত্রী বানাইছেন তারা তো দুধের বালক নয় যে তাদেরকে ফিডার খাওয়াবে কেউ। তারা যখন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করে তখন তারা বলে যে আমরা উদার মধ্যপন্থী দল হয়ে যাচ্ছি। আবার যখন তারা ইসলামী ভোটকে সব এক বাক্সে নিয়ে যেতে চায় তখন তারা বলে যে হ্যাঁ আমরা ধীরে ধীরে শরিয়া আইন কায়েম করব, কারণ এই মাদক থেকে একবারে শরিয়া আনা যায় না। মাদক মানে যে তাগুদি যে আইন, অর্থাৎ যে প্রচলিত আইনকে তারা তাগুদি আইন বলে। সবচেয়ে ভালো কথা বলেছেন হেফাজতে ইসলামের আমির আজকে, যে জামাতের মতো এত বড় শয়তান আর না, ইসলামের নামে তারা ভণ্ডামি করে। একদিকে তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আবার অন্যদিকে বলছে তারা ধাপে ধাপে শরিয়া আইন কায়েম করবে। এই তো তারা ধাপে ধাপে করবে এবং তারা নারীদেরকে দিয়ে ভোট চাওয়াচ্ছে, আবার তারা বলছে নারী প্রধান শীর্ষ নেতৃত্বে যেতে পারবে না। এবং তারা এত বড় একটা দল, তারা যেখানে সংসদে প্রধান আসনে যেতে চাইছে সেখানে তারা নারীদেরকে একটি আসনে মনোনয়ন দেয়নি। তার মানে আপনি দেখুন যে তাদের কথা এবং কাজে কিরকম অমিল থাকে। এবং তারা কিন্তু গান বাজনার বিরুদ্ধে, তারা কোনো সঙ্গীতের শিক্ষক রাখার বিপক্ষে, কিন্তু তাদের নির্বাচনে কিন্তু আবার ঠিক সঙ্গীত ঠিকই তারা ব্যবহার করছে। অর্থাৎ যখন যা প্রয়োজন হয় তখন তাকে নিয়েই এগিয়ে যাবে জামাত, এবং জামাতকে কেউ ব্যবহার করছে না, জামাতই বরং অন্যের ঘাড়ে চড়ছে। 47 থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 86-তে আওয়ামী লীগের সাথে মিলে যে এরশাদের বিরুদ্ধে এরশাদের যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু বিএনপির সঙ্গে তারা কথার বরখেলাপ করে আওয়ামী লীগের সাথে মিলে আমরা তাকে ঘাড়ে নিচ্ছি কেন? আপনি যে বললেন যে নির্দিষ্টভাবে বলেন কারা ঘাড়ে নিচ্ছে? সব রাজনৈতিক দল ঘাড়ে নিচ্ছে। জামাত আসলে এই হবে, আর দেখেন জামাত আসলে এই হবে, জামাত আসলে এই হবে। আর যারা ছিলেন তারা করছেন কি? মানে যারা ছিলেন তারা করলেন কি? গত 53 বছর বললেন নারীকে আমির বানাবে না, পরিষ্কার বলে যে আমি নারীকে আমির বানাবো না, এটা তো ক্লিয়ার। এখন পরিষ্কার করে যদি আপনি বলেন যে নারাজকে ভাই এই প্রশ্নটার উত্তর দেন, পরিষ্কার করে যদি আপনি এই প্রশ্নটার উত্তর দেন, এটা প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক তো বলছি। এটা মেনে যে জামাত করবে, এটা মেনে জামাত করার কিছু নাই। এটা আমি আর গণতান্ত্রিক দেশ। ব্যবহার করছে জামাত কি তাহলে তুরুপের তাস? কোথায় জামাত হলে তুরুপের তাস? কেমন জানেন? যখন বিএনপি আর আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে তখন জামাত যেদিকে যায় তারা উইন করে। তাহলে কি রাজনৈতিক দলগুলো জামাত কার্ড খেলে? কোনো আইডিওলজি, রাজনৈতিক দলের কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শ নাই। আছে আইডিওলজি, আপনি জামাতকে ব্যবহার করছেন কেন? সবচেয়ে বড় আইডিওলজি হচ্ছে এই যে উনি কিন্তু বলেছেন এই ফাঁকে যখন আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ মুখর হয়, তার মানে আওয়ামী লীগকে যখন বাদ দেওয়া হলো, বাদ দিয়ে এখন জামাতকে বড় করে এই যে দেখা দাও, এটাই হচ্ছে সেই সিরিয়া।